যেমন আজকে একটা স্কাই ডাইভার যখন জাম্প দেয় কোনো একটা নির্দিষ্ট হাইট থেকে পৃথিবীর থেকে যখন পড়ে, তার যে পড়ার ক্ষেত্রে তার ভেলোসিটি কেমন হবে, অথবা যে সেই সাথে তার ডিস্টেন্স সে কতটুকু অতিক্রম করে ইত্যাদি বিষয়ে কিছু আলোচনা আজকে এই প্রবলেমটাতে আছে। তো প্রথমে একটু আমরা কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করি যে কি দেওয়া আছে এবং আমাদেরকে কি বের করতে হবে। ওকে, সো কোশ্চেনটা হচ্ছে এরকম যে এ স্কাই ডাইভার equipped with parachute and other essential equipment falls from rest towards the earth. স্বাভাবিকভাবেই একটা স্কাই ড্রাইভারের সাথে প্যারাশুট থাকবে, অ্যাজ ওয়েল এজ আদার কিছু এসেনশিয়াল ইকুইপমেন্ট থাকতে পারে, সেগুলা নিয়ে পৃথিবীর দিকে পড়ছে। তবে কোত্থেকে পড়ছে? যে ফ্রম রেস্ট, স্থির অবস্থা থেকে। সে যখন পড়ছে তখন তার অবস্থা ছিল স্থির, স্থির অবস্থা থেকে পড়ছে। দ্যাট মিনস ইনিশিয়ালি the sky driver is in rest. That means when t equals to 0, the velocity of the sky driver is equals to 0. ব্যাপারটা কি এরকম না? সে রেস্টে থাকা বলতে তো সেটাই বোঝায় নাকি, যে যখন টাইম 0 তখন তার ভেলোসিটি 0। ইয়েস অর নট, এটাই তো বোঝায় নাকি? জি স্যার। দেখেন একটু রেসপন্স করবেন, রেসপন্স করলে আমি নিশ্চিত হই আপনারা আমার কথা শুনছেন। The total weight of the man plus the equipment is 160 pound. ওই লোক এবং তার সাথে যে ইকুইপমেন্ট গুলো আছে, প্যারাশুট বা আদার এসেনশিয়াল ইকুইপমেন্টস, সবগুলা মিলে তার ওয়েট হচ্ছে কত? টোটাল ওয়েট হচ্ছে 160 পাউন্ড। বিফোর দ্য প্যারাশুট ওপেন্স, এয়ার রেজিস্ট্যান্স ইজ নিউমেরিক্যালি ইকুয়ালস টু হাফ বি। স্বাভাবিকভাবে একটা স্কাই ড্রাইভার যখন একটা নির্দিষ্ট হাইট থেকে পড়ে, সে নিশ্চয়ই পড়ার সাথে সাথে তার প্যারাশুটটা ওপেন করে না, এটা আপনারা নিশ্চয়ই জানেন, আমি আশা করি। একটা নির্দিষ্ট টাইম, একটা সময় পড়ে গিয়ে সে প্যারাশুটটা ওপেন করে। তাহলে প্যারাশুট ওপেন করার আগ মুহূর্তে তার যে আগ পর্যন্ত তার প্রতি যে এয়ার রেজিস্ট্যান্স হবে, নিশ্চয়ই প্যারাশুট ওপেন করার পরে এয়ার রেজিস্ট্যান্স চেঞ্জ হবে, নিশ্চয়ই চেঞ্জেবল না এটা? মনে করেন আপনি নির্দিষ্ট একটা হাইট থেকে জাম্প দিচ্ছেন, আপনার উপর বাতাসের বাধা যেমন হবে, আপনি যদি একটা ছাতা অন করে জাম্প দেন, রেজিস্ট্যান্সের পরিমাণ চেঞ্জ হয়ে যাবে না? চেঞ্জ হয়ে যাবে, মানে বেশি হবে, কিন্তু মানে আমি বলছি চেঞ্জ হবে, নিশ্চয়ই আগের মতো থাকবে না, সেটাই। So before parachute opens, the air resistance is numerically equals to half b. যে প্যারাশুট ওপেন করার আগ পর্যন্ত তার এয়ার রেজিস্ট্যান্স হচ্ছে হাফ বি, where v is the velocity, এবং তার ইউনিট দেওয়া আছে ইন ফিট পার সেকেন্ড। নিশ্চয়ই 160 পাউন্ড, এই ইউনিট দেখে বুঝতেই পারছেন দিস ইজ ইন এমকেএস ইউনিট, রাইট? The parachute opens 5 seconds after the fall begins. প্যারাশুটটা ওপেন করা হয়েছে কখন? সে পড়ার 5 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে গিয়ে সে প্যারাশুট ওপেন করেছে। After it opens, the air resistance is numerically equals to 5/8 v square. প্যারাশুট ওপেন করার পরে তার উপর এয়ার রেজিস্ট্যান্স হয়ে গেছে কত? চেঞ্জ হয়ে 5/8 v square. আপনাকে বলা হচ্ছে যে find the velocity of the skydiver before the parachute opens as well as after the parachute opens. যে প্যারাশুট ওপেন করার আগে তার ভেলোসিটি কত এবং প্যারাশুট ওপেন করার পরে তার ভেলোসিটি কত, এই দুইটা জিনিস আপনাকে বের করতে হবে। তাহলে দেখেন এখানে কি এই কোশ্চেনটাতে মূলত তিনটা জিনিস দেওয়া আছে কিনা। একটা হচ্ছে তার ওয়েট দেওয়া আছে, সেই সাথে প্যারাশুট ওপেনের আগে একটা এয়ার রেজিস্ট্যান্স দেওয়া আছে, প্যারাশুট ওপেনের পর একটা এয়ার রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই তিনটা জিনিসই তো দেওয়া আছে নাকি এই কোশ্চেনটাতে? জি স্যার। একটা সময় বলে দেওয়া আছে প্যারাশুটটা কখন ওপেন করে, মানে চারটা জিনিস। প্যারাশুট ওপেন টাইমটা দেওয়া আছে যে আফটার 5 সেকেন্ড সে প্যারাশুট ওপেন করে। এই চারটা জিনিসের উপর ভিত্তি করে আপনাকে দুইটা ভ্যালু বের করতে হবে, ভেলোসিটি দুইটা। তো ভেলোসিটি হচ্ছে দুইটা নিশ্চয়ই দুই রকমই আসবে। প্যারাশুট ওপেন করার আগে যে ভেলোসিটি থাকবে পরে নিশ্চয়ই এরকম থাকবে না, চেঞ্জ হবে। সেই দুইটা ভেলোসিটি আপনাকে বের করতে হবে। আমাদের এই কোশ্চেনটাতে এটাই জানতে চাওয়া হয়েছে। আমি কোশ্চেনটা কি বুঝাতে পেরেছি যে হোয়াট ইজ গিভেন অর হোয়াট শুড বি ক্যালকুলেটেড? বুঝতে পেরেছেন কি? আচ্ছা, আমরা এই প্রবলেমটাকে দুইটা পার্টেই করব। একটা হচ্ছে প্যারাশুট ওপেনের আগে কি অবস্থা, আর একটা হচ্ছে প্যারাশুট ওপেনের পরে কি অবস্থা। তো আপনারা নিশ্চয়ই এটা বুঝতে পারছেন যে প্যারাশুট ওপেনের আগ মুহূর্তে তার যে ওয়েট ছিল, প্যারাশুট ওপেনের পরও নিশ্চয়ই তার ওয়েট নিশ্চয়ই সেম থাকবে। ওয়েট কি চেঞ্জেবল? চেঞ্জ হবে এখানে?
না স্যার। ওয়েট কিন্তু চেঞ্জ হবে না, ওয়েটটা ফিক্সডই থাকবে, শুধু চেঞ্জটা হবে কি মূলত রেজিস্ট্যান্স, যেটা যে এয়ার রেজিস্ট্যান্স যেটা সেটা চেঞ্জ হচ্ছে, এবং সেটার দুই রকম ভ্যালু দেওয়াই আছে আমার কাছে। তো আমরা একটু প্রথমে প্যারাশুট ওপেনের আগ মুহূর্তে কি হয় সেটা নিয়ে একটু কথা বলতে চাই, সেটা সলভ করতে চাই, ঠিক আছে? দেখেন ওই লোকটা যদি এরকম পজিশনে থাকে, ধরে নেন সে এখানে আছে, স্কাই ড্রাইভার যে, সে পৃথিবীর দিকে পড়ছে, যদি আমার এগুলো বাঁকা হয়, সোজা ধরে নেন দিস ইজ এ পারপেন্ডিকুলার লাইন, সে নিচের দিকে পড়ছে, তাহলে সে যদি নিচের দিকে পড়ে তার ওয়েট ছিল কত, 160 পাউন্ড। তাহলে এই 160 পাউন্ড কি F1 হিসেবে কাজ করবে কিনা নিচের দিকে যখন সে পড়ে? জি স্যার। তার ফোর্স হিসেবে কাজ করবে। আর আমি কিন্তু এখন যা কথা বলছি এগুলো কি প্যারাশুট ওপেনের আগের কথা, হ্যাঁ? তাহলে প্যারাশুট ওপেনের আগে তার প্রতি এয়ার রেজিস্ট্যান্সটা, তার ওয়েট যদি নিচের দিকে কাজ করে, তাহলে এয়ার রেজিস্ট্যান্স কোন দিকে কাজ করবে? স্যার উপরের দিকে বাতাসের উপরের দিকে। উপরের দিকে কাজ করবে। তাহলে উপরের দিকে যদি কাজ করে, তাহলে উপরের দিকে সেটাকে আমরা বলছি F2, এবং এয়ার রেজিস্ট্যান্সের পরিমাণ দেওয়া আছে কত, হাফ বি। তাহলে এটা কি হাফ বি হবে নাকি মাইনাস হাফ বি হবে? মাইনাস হাফ বি। মাইনাস হাফ বি হবে, বিকজ F1 যদি ডাউনওয়ার্ড ডিরেকশনে যদি পজিটিভ হয়, তাহলে F2 যেহেতু আপওয়ার্ড ডিরেকশনে, তাহলে নিশ্চিত এই রেজাল্টটা হবে কি নেগেটিভ। ওকে, তাহলে এখন মোটামুটি রেজাল্টেন্ট ফোর্স আমরা পেয়ে যাচ্ছি, দুইটাকে সাম করলে কি পেয়ে যাবো, রেজাল্টেন্ট ফোর্স, যে সে আসলে কোন ফোর্স নিয়ে নিচে পড়ছে। আর তার ওয়েটটা একটা ফোর্স, বাতাসের বাধাটা বাদ দিয়ে দিলে যেটা থাকবে, এয়ার রেজিস্ট্যান্সটা বাদ, সেটাই তো তার অ্যাকচুয়াল ফোর্স, তাই না? এখন সেটাই অ্যাকর্ডিং টু দ্য নিউটনস সেকেন্ড ল অফ মোশন আমরা জানি, অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, আমরা জানি F equals to ma, যে ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন। আর এখানে F বলতে কি দুইটার সামেশন, তাই না, রেজাল্টেন্ট ফোর্স। তাহলে দুইটাকে যদি সাম করি, F1 প্লাস F2, ভেঙে লিখছি, F1 প্লাস F2 which equals to m হচ্ছে মাস, অ্যাক্সেলারেশন যে কথা, dv by dt একই কথা, এগুলো নিয়ে কথা হয়েছে গত ক্লাসে। বিকজ অ্যাক্সেলারেশন is nothing else, this is the rate of change of velocity. The acceleration মানে কি, rate of change of velocity. So এই যে কথা, dv by dt একই কথা। F1 এর ভ্যালু হচ্ছে 160, মাইনাস F2 ছিল হাফ বি, মাইনাস হাফ বি, dv by dt। আমি এমটা বসাচ্ছি না এখন, এমটা এখান থেকে ক্যালকুলেশন করে একটু বসাবো, হ্যাঁ? আমরা কি জানি, w equals to mg জানি না? জি স্যার। weight equals to mass into acceleration due to gravity. তো ওয়েট কত আমার এখানে দেওয়া আছে, 160 পাউন্ড। আর আমরা জানি mks ইউনিটে g হচ্ছে 32 ফিট পার সেকেন্ড স্কয়ার। সো যদি আমরা ক্যালকুলেট করি, দেখেন m equals to আসবে হচ্ছে 5, m equals to যে ভাগ দেন 32 দ্বারা, m equals to হচ্ছে 5। তাহলে এই m এর জায়গাতে আমরা কি বসাতে পারবো, চাইলে 5 বসাতে পারবো। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, তাহলে এখান থেকে যদি আমরা 2 যদি এলসিএম নেই লেফট হ্যান্ড সাইড থেকে, তাহলে আসবে হচ্ছে 320 মাইনাস ভি which equals to 5 dv by dt। এখন যদি একটু আমরা সেপারেট করি, যদি ডিভি এর সাথে ভি কে নিয়ে যাই, ডিটি এর সাথে অন্য কনস্ট্যান্ট অথবা টি এর ফাংশন কি নিয়ে যাই, তাহলে জিনিসটা দাঁড়াবে হচ্ছে এরকম, যে দেখেন এই 5 এখানে আছে কোথায়, উপরের মাল্টিপ্লিকেশন হিসেবে আছে না, তাকে যদি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসে কি ভাগ আকারে চলে আসবে কিনা? তাহলে এখানে একটা 2 আছে, আর এই 5 যখন চলে আসবে 10 হয়ে যাবে কিনা? দেখেন, চাইলে আমরা এরকম লিখতে পারবো কিনা একটু দেখেন আগে। জি স্যার। এরকম লেখা যাবে না চাইলে? যেটা উপরে আছে তাকে নিচে নিয়ে আসলো, তাহলে ভাগ আকারে ডিটি নিচে ছিল, এখানে এসে উপরে চলে এসে 5 এখানে ছিল উপরে, এখানে এসে গেছে নিচে, দ্যাট মিন্স 1/10।
দেখেন এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই বোথ সাইড থেকে যদি একটা মাইনাস কমন নিই, এটা হবে কি -1/10, আর এটা হয়ে যাবে কি তখন কি ভি -320 হবে না এটা? জি স্যার। ভি -320 আছে, এটাকে লিখতে পাচ্ছি আমরা। এবং উভয় দিক থেকে যেহেতু মাইনাস সাইন কমন নিয়েছি, মানে জিনিসটা এরকম যে এখান থেকে একটা মাইনাস দিলেন, এখানে একটা মাইনাস কমন নিলেন, এই জিনিসটা হচ্ছে ভি -320 1/dv, আর হচ্ছে -1/10 dt, এরকম আসবে না? দেখেন তো এটা আসবে কি? জি স্যার। জাস্ট একটা ভি মাইনাস কমন নিয়ে নিলাম। তাহলে এখন দেখেন তো সেপারেট হয়েছে কিনা, এখন চাইলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো কিনা, কারণ ডিভি এর সাথে শুধু ভি এর ফাংশন আছে, ডিটি এর সাথে টেনে নিশ্চয়ই অন্য কোনো ভেরিয়েবল নেই, সো চাইলে আমরা ইজিলি ইন্টিগ্রেট করতে পারবো। এখন যদি আমরা বোথ সাইডে যদি ইন্টিগ্রেশন করি 1/v-320 dv, ইন্টিগ্রেশন অফ, মাইনাসটাকে সামনে রাখলাম, 1/10 dt। তাহলে দেখেন তো নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় কিনা লেফট হ্যান্ড সাইডে? v-320 কে v এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলে হয় 1, উপরে আছে। তাহলে आंसर হওয়া উচিত কি ln নিচের ফাংশন b -320। আর রাইট হ্যান্ড সাইডে দেখেন মাইনাস তো কনস্ট্যান্ট থাকুক, 1/10 কনস্ট্যান্ট হিসেবে যদি রেখে দিই, একটা 1 নিশ্চয়ই আছে, 1 কে t এর রেসপেক্ট ইন্টিগ্রেট করলে হয় t, তাহলে 1/10 ইনটু t যে কথা, t/10 কি একই কথা না? বলতে পারবো এরকম? দেখেন এটা বুঝছেন কিনা এই ইন্টিগ্রেশন? জি স্যার। আচ্ছা, এখন যেহেতু আমি ভি বের করতে চাই, তাহলে আমাকে লন সরাতে হবে সামহাও। এখান থেকে কোন একটা অংশ থেকে লন সরানোর একমাত্র উপায় হচ্ছে এক্সপোনেনশিয়াল নিয়ে আসা, অথবা এই লনকে যদি আমরা ডান দিকে নিয়ে আসি, সে কি হয়ে যাবে? এক্সপোনেনশিয়াল হয়ে যাবে, তাই না? আর আমরা জানি লন সাইড চেঞ্জ করলে হয় এক্সপোনেনশিয়াল, অথবা এক্সপোনেনশিয়ালকে সরালে হয় লন, লগকে সরালে হয় এন্টি লগ, এরকম না ব্যাপারটা? তাহলে এখান থেকে লন সরিয়ে দিলে কি এক্সপোনেনশিয়াল যদি নিয়ে আসি, লেফট হ্যান্ড সাইডে থাকবে ভি -320, আর রাইট হ্যান্ড সাইডে হবে e টু দ্য পাওয়ার -t/10 প্লাস c নট। আর ডান দিকের অংশটাকে চাইলে আবার এইভাবেও ভাঙতে পারবো আমরা, t/10 ইনটু e টু দ্য পাওয়ার c নট। দেখা যাবে না ডান দিকের অংশটা কিরকম? যাবে স্যার। না গেলে আমাকে বলবেন যে স্যার যাবে না বা বুঝিনি। আচ্ছা, ভি -320 থাকুক। এখন দেখেন তো সি নট যদি কনস্ট্যান্ট হয়, তাহলে ই টু দ্য পাওয়ার সি নট সে নিজে কি একটা কনস্ট্যান্ট, আমরা সেই কনস্ট্যান্টটাকে বলছি c1, আর এখানে রইল কি ই টু দ্য পাওয়ার -t/10। এখন যেহেতু আমরা ভি বের করতে চাই, তাহলে ভি ইকুয়ালস টু লেখা যাবে 320, এই যে তাকে সরাই দিলে এদিকে গেলে প্লাস c1 ই টু দ্য পাওয়ার -t/10। এ পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা বলেন আগে, বা কোনো প্রশ্ন আছে কিনা? বুঝতে পেরেছেন কিনা? আচ্ছা, তাহলে দেখেন এ পর্যন্ত যেটা করেছে, কিন্তু এখানে একটা জিনিস আমার অজানা কোনটা দেখেন, c1 এর ভ্যালু কিন্তু আমরা জানি না, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ c1। সেজন্য একটা কন্ডিশন দেওয়া ছিল, t equals to 0 then v equals to 0। এই কন্ডিশনটা দেওয়া ছিল না আমার কোশ্চেনে দেওয়া ছিল কিনা, যেগুলো স্কাই ডাইভারটা, হ্যাঁ, যে রেস্ট অবস্থা থেকে পড়ছে, এই দুটো ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই, তাহলে পাবো 0 ইকুয়াল, ভি এর জায়গাতে 0 বসলাম, 320 প্লাস c1। এখন দেখেন তো টি এর জায়গাতে যদি 0 বসে, ই টু দ্য পাওয়ার 0, ই টু দ্য পাওয়ার 0 মানে কি 1 না? c1 ইনটু 1 মানে তো c1, তাহলে আলটিমেটলি আমি c1 এর ভ্যালু পাচ্ছি -320। সো তাহলে আমরা প্যারাশুট ওপেনের আগ মুহূর্তে ভেলোসিটি, তাহলে আমরা নিশ্চিত হয়ে গেলাম যে 320 c1 এর জায়গাতে বসবে -320, তাহলে -320 ইনটু ই টু দ্য পাওয়ার t/10। এখান থেকে দেখেন দুইটার মধ্যে 320 কমন আছে,
চাইলে আমরা 320 কমন নিতে পারি। 320 যদি আমরা কমন নিয়ে নিই তাহলে আসবে হচ্ছে 1 মাইনাস e টু দ্য পাওয়ার মাইনাস t এটা। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অংশের জন্য আনসার, যে প্যারাশুট ওপেনের আগে তার ভেলোসিটি হচ্ছে এটা। বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে কি প্যারাশুট ওপেনের পর তাহলে কি অবস্থা দাঁড়াচ্ছে, প্যারাশুট ওপেনের পরে তার ভেলোসিটি কত। তো সেজন্য একটু আমি এটা একটু আবার ড্র করি, যদিও আমি চিত্রে দুর্বল। ওই লোকটা এখানে ছিল, স্কাই ডাইভার, সে পড়ছিল, ধরে নেন আফটার 5 সেকেন্ড, এই জায়গাটা হচ্ছে কত সেকেন্ডের সময়, 5 সেকেন্ড। সে এরপরে গিয়ে কি করছে, এই মুহূর্তে যে গিয়ে প্যারাশুটটা ওপেন করছে, তাই না? 5 সেকেন্ড পরেই সে প্যারাশুট ওপেন করবে। তাহলে প্যারাশুট ওপেনের পরে তো সে নিচের দিকেই পড়বে। তাহলে এই নিচের দিকে পড়ার জন্য এই অংশটাতে F1 কি দেখেন তো, তার ওয়েটটাই F1 হিসেবে কাজ করবে কিনা এই অংশের জন্য। কারণ তার ওয়েট তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কি, এই আমার কথা শুনতে পাচ্ছেন? প্যারাশুট ওপেন করার পরেও তো তার ওয়েট তো সেম, নাকি ওয়েট চেঞ্জ হয়ে গেছে? না স্যার, ওয়েট সেম। তাহলে F1 টা নিচের দিকে যেটা সেটা ওয়েটটাই কাজ করবে। আর F2 যেটা এয়ার রেজিস্ট্যান্স কাজ করবে কোথায়, উপরের দিকে, উপরের দিকে। এবং সেটা ছিল 5/8 ভি স্কয়ার, 5/8 ভি স্কয়ার। এবং যেহেতু সে আপওয়ার্ড ডিরেকশনে, the result should be negative, right? The result should be negative, তাহলে নেগেটিভ ফর্মে সে থাকবে। তাহলে দেখুন তো প্যারাশুট ওপেনের পরে যে অংশটা, এই অংশটা শুরু হয়েছে কোত্থেকে, এখান থেকে না, এই জায়গা থেকে শুরু হয়েছে কিনা? তাহলে এইটা কি প্যারাশুট ওপেনের পরে জন্য এই জায়গাটা কি তার স্টার্টিং পয়েন্ট কিনা? ইয়েস স্যার। আপনারা আমার সাথে যদি একমত না হন বলতে পারেন, সমস্যা নেই। বলছি প্যারাশুট যখন ওপেন হয়েছে সে অংশের জন্য কি এই জায়গাটা তো স্টার্টিং পয়েন্ট, 5 সেকেন্ডের যে জায়গাটা। তাহলে দেখেন 5 সেকেন্ড পর্যন্ত কিন্তু তার ভেলোসিটির ইকুয়েশন এটা, তাই না? 5 সেকেন্ড পর্যন্ত। তাহলে যদি আমরা এখানে যে 5 সেকেন্ড যখন পূর্ণ হলো ওই সময় এক্স্যাক্টলি তার ভেলোসিটি কত সেটা যদি আমরা একটু বের করে রাখি, যেমন when t equals to 5 সেকেন্ড, চাইলে এখান থেকে ভি সমান বের করে রাখা যাবে না? কারণ 5 সেকেন্ড পর্যন্ত কিন্তু এই অবস্থা ইকুয়েশন। তাহলে এখানে টি এর জায়গাতে কি বসবে, 5 বসবে। তাহলে 320 into 1 minus e to the power, এখানে যদি 5 বসান 5/10 মানে হচ্ছে মাইনাস হাফ, মাইনাস 0.5। একটু ক্যালকুলেটর আছে কিনা কারো কাছে দেখেন তো, একটু চাপ দেন তো, এটা ক্যালকুলেশন করলে ভ্যালুটা কত আসে এক্স্যাক্টলি। ক্যালকুলেটর আছে কারো সামনে? বাসায় বসে ক্লাস করে ক্যালকুলেটর না থাকলে থাকাটা অন্যায়। কিন্তু বলছে না আছে কি নাই, স্যার আছে স্যার, 125.91। 125.91। তো আমি ধরে নিচ্ছি which is approximately 126, which is approximately 126, কারণ 25 পয়েন্ট সামথিং যেহেতু 9, আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে approximately 126। তাহলে দেখেন এখান থেকে একটা জিনিস পেয়েছি কিনা, প্যারাশুট ওপেনের পরের যে কাহিনীটা তার জন্য ইনিশিয়াল ভ্যালু কোনটা, মূলত টি যখন 5 সেকেন্ড এই জায়গাটাতে তখন ভি কত, 126, তাই না? এই অংশের জন্য এইটা কি ইনিশিয়াল কন্ডিশন কিনা, when t equals to 5 then v equals to 126। কারণ ইনিশিয়াল কন্ডিশনটা আমার জানা লাগবে এই জন্য, কারণ এই অংশটাকে সলভ করলে একটা কনস্ট্যান্ট আসবে, তাহলে সেই কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা বের করবো কিভাবে? আর সেক্ষেত্রে আবার রেস্ট চিন্তা করলে হবে না, কারণ রেস্ট তো ছিল এই অংশের জন্য, মানে এখানে যখন এই অংশের জন্য তো সে চলমান, সে চলছে, তার একটা ভেলোসিটি আছে, এবং সেই জন্য সেই ভেলোসিটিটা আমরা বের করে
নিলাম আগে থেকে। ওকে, তাহলে এখন প্যারাশুট ওপেনের পরে যে অংশটা তার জন্য যদি আমরা বলি যে we know that f equals to ma, so f means f1 plus f2 which equals to mass into acceleration, acceleration means dv by dt, f1 হচ্ছে 160, f2 হচ্ছে minus 5/8 v square which equals to m ছিল 5 dv by dt। এখন এই ইকুয়েশনটাকে সলভ করলে আমাদের ভি চলে আসবে। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা ভি পেয়ে যাব। যেমন দেখেন এখান থেকে আমরা চাইলে কি এই যে এখান থেকে একটা 5 কমন নেওয়া যাবে কিনা দেখেন তো, বা একটু লাইন ভেঙেই করি আমি, সমস্যা নেই। 8 লসাগু নিলাম, প্রথমে এলসিএম নিলাম 8 এলসিএম নিলে দেখেন তো কি আসে 0, এটা আসে কিনা দেখেন তো, এইভাবে গুণ করলে মাইনাস 5 ভি স্কয়ার which equals to 5 dv by dt, এটা আসবে না যদি এলসিএম নেই আমরা। এবং উপরের যে অংশটা, এই অংশটা থেকে আবার একটা 5 কমন নেওয়া যায়। দেখেন এই থেকে 5 যদি কমন নেই 2, তারপর হচ্ছে 5 6 minus v square by 8 which equals to 5 dv by dt, এরকম লেখা যাবে কিনা, ক্যালকুলেশনটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এখানে একটা 5 আছে, এখানে ডান দিকে একটা 5 আছে, 5 5 ক্যান্সেল করে দেওয়া যাবে না চাইলে এই 5 আর এই 5? আচ্ছা, যদি ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে আমরা এখন আলটিমেটলি আমার থাকবে কি যে 256 minus v square by 8 equals to dv by dt। তো তাকে যদি আমরা একটু সেপারেট করি তাহলে এরকম লেখা যাবে নিশ্চয়ই 1/8 dt আর হচ্ছে 1/256 minus v square dv, লেখা যাবে কি? যাবে। বুঝলেন? হ্যাঁ অথবা না। আসলে অনলাইন ক্লাসের সবচেয়ে এম্বারাসিং হচ্ছে আমাদের জন্য, বিশেষ করে আমরা যারা পড়াই তাদের জন্য এই জিনিসটাই। কারণ তাদের জন্য এই জিনিসটা এই জন্য কারণ আমরা তো দেখতে পাচ্ছি না কাউকে, কারণ সামনাসামনি ক্লাসে ফেস দেখে বোঝা যায়। কারণ আমরা ফেস দেখলে বুঝি সে আমার কথা বুঝতে পারছে কিনা, মোটামুটি বোঝা যায়। অনলাইন ক্লাসে তো আমি কারো ফেস দেখছি না, যার কারণে বোঝাটা একটু টাফ। একটু লাইনে থাকেন, জাস্ট একটু সময়। আচ্ছা, এখন এটাকে যদি আমরা সলভ করি তাহলে চলে আসবে, কারণ উভয় দিকে চাইলে আমরা ইয়ে করতে পারবো। যেমন এখান থেকে রিরাইট করা যাবে চাইলে। আমরা যদি এখান থেকে একটা মাইনাস সাইন কমন নিই তাহলে এটা হয়ে যাবে কি ভি স্কয়ার মাইনাস 256 হবে না, একটা মাইনাস সাইন কমন নিলে। আর এই মাইনাসটাকে যদি এদিকে নিয়ে আসি, মানে জিনিসটা অনেকটা এরকম লিখতে পারবো চাইলে 1/v স্কয়ার মাইনাস 256 dv which equals to minus 1/8 dt। এখন যদি ইন্টিগ্রেশন আমরা সাইন নিয়ে আসি, কারণ যেহেতু সেপারেট, আমি জানি না আপনারা এই সূত্রটার সাথে পরিচিত কিনা। একটা সূত্র আপনারা উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিখে আসছেন এবং ইউনিভার্সিটিতে সহ আলোচনা হয়েছে, 1/x square minus a square dx which equals to 1/2a ln x minus a divided by x plus a। এখন এই সূত্রটার সাথে আপনারা পরিচিত কিনা? জি স্যার। Yes, sir. তাহলে এই সূত্রটা কি দেখেন তো লেফট হ্যান্ড সাইডে চাইলে আমরা অ্যাপ্লাই করতে পারবো কিনা, লেফট হ্যান্ড সাইডে। জি স্যার। কারণ 256 মানে 16 স্কয়ার, 256 মানে হচ্ছে 16 স্কয়ার, তাহলে 1/v স্কয়ার মাইনাস 16 স্কয়ার, তাহলে এখানে a এর ভ্যালু কত
16, তাই না? আর কত ভাঙবো? 16 স্কয়ার ডিভি মাইনাস যেমন এখানে এটার সাথে এটাকে কম্পেয়ার করেন, এখানে এর ভ্যালু কত, এখানে এর ভ্যালু কত 16 না? তাহলে অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা 1/2a, a এর ভ্যালু যদি 16 আর 2 into 16, তারপর হচ্ছে ln x minus a, এখানে x বলতে তো v, তাহলে v minus 16 ডিভাইডেড বাই v প্লাস 16, এটা আসবে না? আর -1/8 কনস্ট্যান্ট, একটা 1 কে ইন্টিগ্রেট করলে হয় t, তাহলে একসাথে লিখতে চাইলে আমরা t/8 লিখতে পারবো। এ পর্যন্ত প্রশ্ন থাকলে আমাকে বলতে পারেন যে স্যার এই জায়গা বুঝি নাই বা সামথিং। আমরা এখানে সরাসরি একটা ফর্মুলা ইউজ করেছি। সো 1/32 ln v minus 16 v plus 16, ও আমরা চাইলে এখান থেকে কাজ করতে পারতাম। আচ্ছা, পরে লাইনে করি t/8, ও একটা প্লাস কনস্ট্যান্ট আসবে, আমরা সেই কনস্ট্যান্ট আগে যেহেতু c1 পর্যন্ত অ্যাপ্লাই করেছি, এমন বলছি c2 প্লাস c2। এখন এই 32 1 যদি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে সরানোর একমাত্র উপায় কি 32 দ্বারা মাল্টিপ্লাই করা, তাই না? বোথ সাইডে 32 দ্বারা মাল্টিপ্লাই করলে এটা এই টার্মটা থাকবে না, তখন লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র ln v minus 16 v plus 16 which equals to 32 দ্বারা যখন মাল্টিপ্লাই করব তাহলে এটা হবে কত, 32 দ্বারা করলে 4 দ্বারা 32 কে আরে 8 দ্বারা করলে হচ্ছে 4, দ্যাট মিন্স -40 প্লাস 32 c নট, এটা আসবে না? দেখেন তো 32 দ্বারা যদি এদিকে গুণ করে দিই এই জিনিসটা হবে কিনা। প্রথমটাকে 32 দ্বারা গুণ করলে -40 হয়, তাহলে বললাম 32 c2। এখন যদি আমরা করি, আমার এখানে জাস্ট একটু লাইন দেখেন, আমি আগে একটা কোশ্চেন এনে রাখছিলাম, এটা ঝামেলা করছি না নিশ্চিত। আমি ভাবছিলাম যে আগের পেজই হয়ে যাবে হয়তো না। আচ্ছা, তাহলে এখন যেহেতু আমরা ভি বের করতে চাই, তাহলে ভি বের করার জন্য দেখেন, ভি বের করতে চাইলে এখান থেকে লন সরাতে হবে সামহাউ। লন কে যদি সরাই দিই ডান দিকে হয়ে যাবে এক্সপোনেনশিয়াল, তাহলে থাকছে v minus 16 divided by v plus 16 which equals to e to the power minus 40 plus 32 c2, and which can be written as e to the power minus 40 into e to the power 32 c2 লেখা যাবে না এভাবে? এটাকে ডান দিকের অংশটাকে, কারণ পাওয়ার গুলো আবার গুণ করলে যোগ হয়ে যাবে। এখন v minus 16 divided by v plus 16 which equals to, দেখেন c2 যদি কনস্ট্যান্ট হয় e to the power 32 c2 সে নিজে একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বলছি c3। যদি আমরা v বের করতে চাই সেভাবে কিন্তু নেই, দ্যাট মিন্স v cos 2 আকারে বের করতে হবে। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই আমরা, এই জিনিসটা এরকম আসবে, এবার যদি ক্রস মাল্টিপ্লিকেশন করেন যে v c3 to the power minus 40, আবার এটা দ্বারা যদি 16 কে মাল্টিপ্লাই করেন তাহলে আসবে 16 c3 to the power minus 40। এখন ভি ভ্যালু বের করতে চাই, ভি গুলোকে একদিকে আনতে হবে, ভি এখানে আছে, ভি এর টার্ম আছে এটা, তাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি হয়ে যাবে মাইনাস, আর 16 এখানে আছে মাইনাস, এর ডান দিকে চলে গেলে হয়ে যাবে সে প্লাসে, আর 16 c3 টু দ্য পাওয়ার মাইনাস 40 আগে থেকে আছে। লেফট হ্যান্ড সাইড থেকে ভি কমন নেন, রাইট হ্যান্ড সাইড থেকে 16 কমন নেন, ভি কমন নিলে আসে 1 মাইনাস c3 টু দ্য পাওয়ার মাইনাস 40, আর এখান থেকে যদি আমরা 16 কমন নিয়ে আসবে হচ্ছে 1 প্লাস c3 to the power minus 40. That implies v equals to 16 1 plus c3 to the power minus 40, আর হচ্ছে 1 minus c3 to the power minus 40। এই ক্ষেত্রে আমার একটা জিনিস অজানা, সেটা হচ্ছে ভ্যালু অফ c3। c3 এর ভ্যালু কত আমরা জানি না, সেই c3 ভ্যালু বের করার জন্য এই কন্ডিশন একটা আমরা বের করে রেখেছিলাম আগে থেকেই, যে when t equals to 5
দেন আমরা ভি পেয়েছিলাম 126, দেখেন মনে আছে কিনা? জি স্যার। তাহলে এই দুইটা ভ্যালু এখানে বসালে কি কনস্ট্যান্ট লেভেল C3 চলে আসবে কিনা? কারণ এখানে এই ইকুয়েশনে তিনটা জিনিস আননোন, একটা হচ্ছে ভি, একটা C3, একটা টি। তিনটার মধ্যে দুইটা যদি জানা থাকে আরেকটা বের হয়ে যায় না? জি স্যার। কোন ইকুয়েশনে যদি তিনটা আননোন, দুইটা যদি আপনি জানেন, বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে কিনা? তাহলে এখন এই দুইটা ভ্যালু যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে C3 চলে আসবে, দেন C3 এর জায়গাতে মানটা বসাতে হবে। তাহলে বাকি অংশটা কি আপনারা চাইলে চেষ্টা করলে পারবেন কিনা? জাস্ট পারবো কনস্ট্যান্ট স্যার। বের করা। এই যে আপনি ভি এর জায়গাতে এই যে এখানে জাস্ট 126 একটা লাইন লিখে দিই, বাকিটা করবেন। 1 প্লাস C3 e টু দ্য পাওয়ার, এই যে t এর ভ্যালু যদি 5 বসান -20, 1 মাইনাস C3 e টু দ্য -20। এখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে C3 ভ্যালু পাওয়া যাবে না? এখান থেকে আশা করি আপনারা পারবেন, C3 টা বের করা যাবে। এবং বের করে বসিয়ে দিলে যেটা আসবে সেই ইকুয়েশনটাই হচ্ছে the equation of velocity after the parachute opens. আমি কি বুঝতে পেরেছি? জি স্যার। জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে C3 কমন নিয়ে ভাগ করে দিবেন, যেটা আসবে সেটাই, অন্য কিছু না। আচ্ছা, এখন আরেকটা ইকুয়েশন নিয়ে একটু কথা বলবো, আরেকটা প্রবলেম, এবং জানি না কতটুকু শেষ করতে পারবো কিনা এই প্রবলেমটা, চেষ্টা থাকবে শেষ করে দেওয়ার। একটু বড় সাইজের, তবে ক্যালকুলেশন খুব সহজ। The population X of a certain city satisfies the logistic law this. X দ্বারা কি ডিনোট করছি আমরা এখানে? পপুলেশন। কোন একটা সিটির পপুলেশন ডিনোট করছে হচ্ছে বাই X, এবং সে এই ইকুয়েশনটা মেনে চলে। এই ইকুয়েশনটা বলতে কি বোঝায়? dx বাই dt। তাহলে কি x যদি পপুলেশন হয় dx বাই dt তাহলে কি বোঝাবে? x যদি সময়ের সাথে পপুলেশন চেঞ্জের মানে change, that means the rate of change of population, right? Rate of change of population, জনসংখ্যার চেঞ্জের যে হার সেটাও দেওয়া আছে। where time t is measured in years, যেখানে t টাকে বছর হিসেবে কাউন্ট করা হচ্ছে। স্যার এই জিনিসটা ফার্স্ট ইয়ার থাকতে হয়তো আপনি কোন ক্লাসে দেখাইছিলেন, আমার খাতায় নোট করা আছে। মানে একটু যে এরকম করলে করা যায়, কিন্তু জি স্যার। আমরা শিখবো ম্যাথমেটিক্সে, এরকম মনে বলেছিলাম মেবি। জি স্যার। আচ্ছা, সো দেখেন তারপর, given that the population of this city is 1 lakh in 1980, এবং সেই সাথে দেওয়া আছে যে ওই সিটির পপুলেশন 1980 তে ছিল কত? 1 লাখ। আপনাকে বের করতে হবে যেটা ডিটারমাইন দ্য পপুলেশন এজ এ ফাংশন অফ টাইম। যে আপনি দেখান তাহলে যে আপনি বের করবেন যে দ্য পপুলেশন এক্স ইজ এ ফাংশন অফ টাইম টি। ওটা কি তাই না? যে একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা দেখেন তো, এটা কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কিনা? এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনেশন বলেন। An equation involving derivatives is called a differential equation, তাই না? জি স্যার। তাহলে এই ইকুয়েশনে কি একটা ডেরিভেটিভ টার্ম আছে কিনা? এই আপনাদের কি ক্লাসে মনোযোগ নেই, না আমার কথা শুনতে পাচ্ছেন না বুঝতে পাচ্ছেন না, কোনটা বলুন? বলছি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ডেফিনিশন ছিল যে যদি কোনো ইকুয়েশনে ডেরিভেটিভ টার্ম থাকে তাহলেই সেটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে এই ইকুয়েশনে কি একটা ডেরিভেটিভ টার্ম আছে কিনা, যে dx বাই dt? আছে স্যার। জি স্যার। তাহলে থাকলে নিশ্চিতভাবে কি একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। জি স্যার। সাথে একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া আছে কিনা দেখেন, when t equals to 1980 then x equals to 1 lakh। ইয়েস স্যার। তার মানে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে, you have to calculate the population x is a function of time. That means
we have to calculate x is a function of t. আমাদেরকে এটা থেকে সলভ করে কি দেখাতে হবে যে x is a function of t আকারে আমাকে সলিউশনটা দেখাতে হবে। দেন বলা হচ্ছে in particular answer the following questions. What will be the population in 2020? যে 2020 সালে তাহলে পপুলেশন কত হবে? In what year does the 1980 population double? কত সালে 1980 সালের যে জনসংখ্যা ছিল 1 লাখ তার ডাবল হবে। ডাবল হওয়া মিন্স 2 লাখ কখন হবে? 1 লাখের ডাবল তো 2 লাখ, তাহলে 2 লাখ কত সালে গিয়ে জনসংখ্যা হবে? লাস্ট কোশ্চেনটা হচ্ছে হাউ লার্জ উইল বি দ্য পপুলেশন আলটিমেটলি বি, যে সর্বোচ্চ কত হতে পারে ওই সিটির পপুলেশন। তাহলে সর্বোচ্চ কত হতে পারে বলতে বোঝাচ্ছে যে যখন টাইম যদি ইনফিনিটি হয় তাহলে হোয়াট উইল বি দ্য পপুলেশন, দ্যাট মিন্স দ্য ম্যাক্সিমাম ক্যাপাসিটি অফ দিস সিটি, যে পপুলেশনের ক্যারিং ক্যাপাসিটিটা কত ওই সিটির সেটা বের করতে বলা হচ্ছে। দ্যাট মিন্স টি যদি ইনফিনিটি হয় এক্স সমান কত, এবং এই তিনটা আনসারই ডিপেন্ড করবে হচ্ছে এই আনসারটার উপর, কারণ এই কোশ্চেনটা বেসিক্যালি দুইটা পার্ট। এখানে আপনাকে মূলত বের করতে হবে প্রথমে ডিটারমাইনিং দ্য পপুলেশন এজ এ ফাংশন অফ টাইম, দ্যাট মিন্স আমরা এক্স ইজ এ ফাংশন অফ টি আকারে রেজাল্টটা বের করব। তাহলে দেখেন এইরকম একটা রেজাল্ট যদি আমরা পেয়ে যাই তাহলে হোয়াট উইল বি দ্য পপুলেশন অফ 2020 বের করা যাবে না, জাস্ট টি ডান দিকে যে টি যেখানে থাকবে সেখানে কি বসিয়ে দিব 2020, তাহলে এক্স চলে আসবে। পরের কোশ্চেনটাতে দেখেন 1980 পপুলেশন ডাবল দেওয়া আছে, দ্যাট মিন্স x ইকুয়ালস টু 2 লাখ দেওয়া আছে, x ইকুয়ালস টু 2 লাখ দেওয়া আছে, আপনাকে টি বের করতে হবে। তাহলে দেখেন তো x এর জায়গাতে যদি আমরা 2 লাখ বসাই টি এর ভ্যালু অটোমেটিক্যালি চলে আসবে না? একটা জানা থাকলে আরেকটা তো বের করা যায়। লাস্টের তো সেম, টি যদি ইনফিনিটি হয় x সমান কত, তাহলে টি এর জায়গাতে যদি আমরা ডান দিকে যে ফাংশনটা আসবে টি এর জায়গাতে ইনফিনিটি বসালে x এর ভ্যালু পেয়ে যাবো না? তাহলে দেখেন এই ভ্যালুটা বের করা ছাড়া, এই জিনিসটা বের করা ছাড়া এই তিনটা রেজাল্ট কি বের করা সম্ভব? না স্যার। এই তিনটা বের করা সম্ভব না। এট ফার্স্ট আপনাকে x ইজ এ ফাংশন অফ t আকারে সেটা বের করতে হবে। তো আমাদের মূল কাজে থাকবে সেটার উপর, ফোকাসটা থাকবে আমার সেইটার উপর, দেন ওগুলো অটোমেটিক্যালি চলে আসবে। ওকে, তাহলে আমরা একটু বের করার চেষ্টা করি যে কিভাবে x ইজ এ ফাংশন অফ t আকারে বের করা যায়। মানে যারা ক্যালকুলেশন পছন্দ করেন যোগ বিয়োগ তাদের জন্য এই অঙ্ক কিছুই না, আর যারা অঙ্কের সাইজ দেখে নির্ধারণ করেন সহজ করেন তাদের ক্ষেত্রে আই হ্যাভ নাথিং টু সে, আমার কোনো আসলে এক্ষেত্রে বলার কোনো ভাষা নেই। তাহলে দেখেন আমার এই কোশ্চেনে মূলত দেওয়া আছে একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। জাস্ট আমি যদি বলি প্রথম অংশটা বের করার জন্য একটা ইনিশিয়াল ভ্যালু প্রবলেম দেওয়া আছে, we have to solve this equation to find the values of x. So given মূলত dx by dt which equals to 1 by 100x minus 1 by 10 to the power 8 into x square, সাথে একটা কন্ডিশন দেওয়া আছে, সরি আবার y, এই যে y লিখে লিখে অভ্যস্ত তো, যে x 1980 তে পপুলেশন হচ্ছে 1 লাখ। 1 লাখ যে কথা 10 টু দ্য পাওয়ার 5 কি এক কথা কিনা বলেন তো? এই 1 লাখ আর 10 টু দ্য পাওয়ার 5 এর মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য দেখার কথা, এই দুটো জিনিস সেম। তাহলে এখন আমাদেরকে এই ইনিশিয়াল ভ্যালু প্রবলেমটাকে সলভ করতে হবে। এখন ইনিশিয়াল ভ্যালু প্রবলেম সলভ করার টেকনিক কিন্তু আমরা জানি, কারণ এই মেথড গুলো আমরা অলরেডি শিখেছি, আমাদের জানা আছে। এখন এটাকে একটু সলিউশন সলভ করার চেষ্টা করব। সলভ করার আগে একটু আমরা রিলেট করতে চাই ইকুয়েশনটা কিভাবে, dx by dt থাকুক। দেখেন এই 1 by 100 যে কথা 10 টু দ্য পাওয়ার -2 এক কথা কিনা? 1 by 100 into x minus 10 to the power 8 যদি এখানে থাকে তাকে উপরে নিয়ে আসলে কি হয়ে যাবে? 10 to the power -8 হবে কিনা? x dx by dt থাকুক।
দেখেন তো 10 টু দি পাওয়ার -2 দুইটার মধ্যে আছে কিনা, এখানেও তো নিশ্চয়ই বিলং করে সে, তাই না? জি স্যার। আবার x এখানেও আছে, x এখানেও আছে, তাহলে আমরা চাইলে 10 টু দি পাওয়ার -2 ইনটু x কমন নিতে পারবো কিনা এখান থেকে, যেহেতু দুইটার মধ্যে আছে, এখানেও আছে এখানেও আছে, তাহলে প্রথমটা থেকে কমন নিলে থাকবে হচ্ছে 1। 10 টু দি পাওয়ার -6 থেকে যদি 10 টু দি পাওয়ার -2 চলে আসে, তাহলে আর থাকে কয়টা? 10 টু দি পাওয়ার -6 নিশ্চয়ই। -6 আর x স্কয়ার থেকে x কমন নিয়েছেন, তাহলে আরেকটা x রয়ে গেল। দেখেন এই পর্যন্ত বুঝতে পারেন কিনা? জাস্ট কিছুই করি নাই, এটাকে রিরাইট করেছি, করে আমরা 10 টু দি পাওয়ার -2 ইনটু x টাকে কমন নিয়েছি, যদি দুইটার মধ্যেই সে বিলং করছে, চাইলে আমরা এটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখন চাইলে এটাকে যদি আমরা একটু সেপারেট করি, দেখেন এভাবে লিখতে পারবো কিনা, যে 1/x ইনটু 1 মাইনাস 10 টু দি পাওয়ার -6x dx। মানে কি করেছি দেখেন, এই যে x সহ এই যে এতটুকু অংশকে বাম দিকে নিয়ে আসলে কি ভাগাকারে চলে আসবে না? এখানে গুণ আকারে আছে, বাম দিকে আসলে ভাগাকারে, dx উপরে ছিল উপরেই রেখেছে, তাহলে ডান দিকে একটা সংখ্যা রয়ে গেল কত? 10 টু দি পাওয়ার -2। আর আমরা জানি 10 টু দি পাওয়ার -2 আর 1/100 এর মধ্যে কোনো পার্থক্য নেই, দুটো সেম। আর dt এখানে ছিল নিচে, ডান দিকে চলে গেলে কোথায় চলে যাবে? উপরে চলে যাবে না? এরকম কি লেখা যাবে? যাবে স্যার। জাস্ট এই অংশটাকে গুণ আকারে আছে, তাকে বাম দিকে নিয়ে আসলে ভাগ আকারে চলে আসলো, dx তো রয়ে গেছে, আর dt-টাকে কোথায় নিয়েছি? ডান দিকে, তখন সে গুণ চলে আসছে, এই আর কিছুই করি না। ওকে, এখন জাস্ট যেহেতু এখন দেখো তো এটা কি সেপারেট হয়েছে কিনা, যে dx এর সাথে x এর ফাংশন সেপারেট কি হয়েছে? জি স্যার। আচ্ছা, যদি সেপারেট হয় তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো। দেখেন এই লেফট হ্যান্ড সাইডকে কিন্তু সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না, বিকজ যদিও ভাগাকারে আছে সে, এক্স কি এটার সাথে গুণাকারে আছে না? গুণ যদি করেন জিনিসটা কিরকম আসবে কিনা, এখানে একটা এক্স এর টার্ম আসবে, এখানে একটা এক্স স্কয়ার হবে, তাই না? গুণ করে দিলে, তাহলে নিচের ফাংশনকে যখন ডিফারেন্সিয়েট করব, এই এক্স স্কয়ারকে ডিফারেন্সিয়েট করলে কি একটা এক্স সহ একটা টার্ম আসবে কিনা উপরে, থাকা উচিত কিনা? যদি এই নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায় এরকম দেখাতে চাইলে, যে এটাকে যখন গুণ করে দেবেন, এখানে আসবে এক্স, এখানে আসবে কি এক্স স্কয়ার, তাহলে এই এক্স কে ডিফারেন্সিয়েট করলে হবে 1, আর এই এক্স স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে হবে কি 2x। এখানে কি 2x বা কিছু আছে উপরে? না স্যার। নেই, দ্যাট মিন্স ওই ফর্মুলাটা এখানে খাটবে না। সেজন্য আমরা একটা কাজ করবো, এটাকে দেখি একটু আংশিক ভগ্নাংশে ভাঙা যায় কিনা এই অংশটাকে। যেমন দেখেন তো এটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, আপনারা যোগ বিয়োগ করে একটু দেখবেন, সমস্যা নেই। দেখেন তো লেফট হ্যান্ড সাইড কি চাইলে এটা করা যাবে কিনা, না বুঝলে আমি বলবো। এই যে নিচের অংশটা কি যদি লসাগু নেই দুইটা থেকে, লসাগু নিলে এখানে আছে এক্স, আর এখানে আছে 1 - 10 টু দি পাওয়ার -6 ইনটু এক্স, তাহলে দেখেন তো নিচেটা নিচে পাওয়া যায় কিনা। এই যে এই দুইটা লসাগু নিলে এটা আসবে না? জি স্যার। এই বাকিরা কি ঘুমাচ্ছেন বলেন তো একটু আমাকে বলেন, রাশেদ সাহেব, তারপর যদি সবাইকে তো আমি দেখতে পাচ্ছি না এখানে, আমার এখানে জাস্ট কয়েকজনকে স্ক্রিনে শো করছে। এই দুইটা থেকে কোনো একটা জিনিসকে কখন আমরা এটা সমান এটা লিখতে পারবো, যদি এটাকে লসাগু করে যদি আবার এটা পাওয়া যায়, তাহলেই তো এটা সমান এটা লিখতে পারবো নাকি? জি স্যার। তাহলে এখন এটাকে লসাগু নিয়ে দেখেন না, দেখেন তো এটা আসে কিনা। যে আমরা যদি এই দুইটা থেকে লসাগু নিই এক্স ইন্টু, আমি একটু রাফি দেখাই কি করবো, যে এই দুইটা থেকে লসাগু নিলে এরকম আসবে না, যে এক্স ইন্টু 1 - 10 টু দি পাওয়ার -6x আসবে কিনা লসাগু নিলে? যে দুইটা লসাগু নিলে এটা আসে না নিচে? এবার আসেন এইভাবে যদি গুণ করেন, x দ্বারা ভাগ করলে থাকে এটা, তাহলে এখানে আসবে কি 1 - 10 টু দি পাওয়ার -6x প্লাস
আবার তার সাথে গুণ হবে কি এই x 10 টু দ্য পাওয়ার -6x। এই প্লাসের 10 টু দ্য পাওয়ার -6x আর মাইনাসের ক্যান্সেল, তাহলে উপরে কি থাকলো 1, তো এর উপরে তো 1 ঠিকই আছে। তাহলে চাইলে কি আমরা এটা সমান এটা লিখতে পারবো না? পারবো স্যার। আবার দেখেন, আবার জোর করে পারেন না। একটা আছে বলে স্যার বলছে এখন না বলে স্যার মন খারাপ করে, সেটা না, জোর করে পারার দরকার নেই। এখন দেখেন, এখন কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, বিকজ 1/x কে ইন্টিগ্রেট করলে হয় ln x। জানেন তো সেই সূত্র? ইন্টিগ্রেশন অফ 1/x জি, সমান স্যার। ln x, জি স্যার। ডিরেক্ট ফর্মুলা। এবার আসেন এই অংশটাতে একটু ঝামেলা আছে, সে ভাগাকারে আছে। তাহলে ভাগাকারে থাকলে আমরা জানি নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েবল উপরে পাওয়া যায় কিনা সেটা চেক করতে হয়। তাহলে নিচের ফাংশনটা কি আছে 1 - 10 টু দ্য পাওয়ার -6x। তাহলে তাকে যদি আপনি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করেন, 1 কে ডিফারেন্সিয়েট করলে হয় 0, আর -10 টু দ্য পাওয়ার -6x কে যদি x এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি আসবে হচ্ছে -10 টু দ্য পাওয়ার -6। এখানে আছে কি, এটা মাইনাসের না প্লাসের? প্লাসের। তাহলে এটাকে তাহলে মাইনাস করতে হবে, তাই না? আমি জাস্ট একটা লাইন ভেঙে তো পরে তারপর আনসারটা করছি। তাহলে এটাকে দেখেন তো চাইলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, কেউ যদি এভাবে লিখে, এরকম লেখা যাবে কিনা? এরকম কি লেখা যাবে? মানে এই যে মাইনাস মাইনাস তো আবার প্লাসই হচ্ছে নাকি? জি স্যার। তাহলে দেখেন, এবার দেখেন 1/x কে ইন্টিগ্রেট করলে হয় ln x মাইনাস, এবার দেখেন নিচের ফাংশনকে ডিফারেন্সিয়েট করলে উপরে পাওয়া যায়। তাহলে আনসার হওয়া উচিত কি ln নিচের ফাংশন। তাহলে নিচের ফাংশনটা কি মূলত 1 - 10 টু দ্য পাওয়ার -6x ইকুয়াল 1/100 হচ্ছে কনস্ট্যান্ট, সে থাকুক। একটা 1 নিশ্চয়ই এখানে মনে মনে আছে 1 কে t এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে হয় t। তাহলে 1/100 ইনটু t যে কথা, t/100 নিশ্চয়ই একই কথা। জি স্যার। জি প্লাস স্যার। একটা কনস্ট্যান্ট বলছি আমরা, সেটা বলছি c নট। আচ্ছা, ln a প্লাস ln b আমরা জানি ln ab, সেটা জানি না? এগুলো নিয়ে আমরা সেপারেট ওই যে আগের ইকুয়েশন গুলোতে কথা বলেছি। ln a প্লাস ln b মানে কি ln ab। এবি। তাহলে ln a মাইনাস ln b সমান কি হওয়া উচিত? লন এ বাই বি। লন এ ln বাই a বাই b, তাই না? বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে দেখেন তো এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা যাবে কিনা, যে ln a মাইনাস ln b। তাহলে এখানে ln a বাই b করা যাবে কিনা, যে a হচ্ছে x আর b হচ্ছে 1 মাইনাস, এরকম লেখা যাবে কি? ইজ ইট পসিবল? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যদি ln কে সরিয়ে দিতে চাই তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকবে কি x বাই 1 - 10 টু দ্য পাওয়ার -6x। তাহলে ডান দিকে হবে এক্সপোনেনশিয়াল, তাহলে আসবে কি টু দ্য পাওয়ার t/100 প্লাস c নট। c নট কে এটাকে লেখা যায় আবার এইভাবে t/100 ইনটু e টু দ্য পাওয়ার c নট, that implies x by 1 minus c নট যদি কনস্ট্যান্ট হয় e টু দ্য পাওয়ার c নট তো কনস্ট্যান্ট, আমরা ধরছি সেই কনস্ট্যান্ট হচ্ছে c1 e টু দ্য পাওয়ার t/100। আমার টার্গেট দেখানো x is a function of t, x কে t এর ফাংশন আকারে দেখানো। তাহলে এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, যেহেতু আমরা x এর ভ্যালু বের করতে চাই সেভাবে তো এটা নেই, তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে পাওয়া যাবে x ইকুয়ালস টু, তাহলে c1 e টু দ্য পাওয়ার t/100 দ্বারা কি দুইটাকে গুণ করতে হবে, তাই না? আর আর গুণ যদি করি আমরা t/100 মাইনাস, তার সাথে যখন গুণ করব আসবে কি c1 e টু দ্য পাওয়ার t/100 ইনটু 10 টু দ্য পাওয়ার -6 ইনটু x। এখন x এর টার্মগুলোকে একদিকে নিয়ে আসি, যে x এর টার্ম এখানে আছে না একটা, যেখানে x আছে তাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলে কি সে প্লাস হয়ে যাবে না? আর ডান দিকে রইল মাত্র c1 e টু দ্য পাওয়ার t/100। এখন লেফট হ্যান্ড সাইড থেকে x কমন নেন, কমন নিয়ে ভাগ করে দিলে x এর ভ্যালু চলে আসবে মোটামুটি। যে x যদি কমন নেই তাহলে লেফট হ্যান্ড সাইডে থাকছে, দেখেন এখানে থাকবে 1 প্লাস x চলে আসলো, বাকি টার্মগুলো তো রয়ে গেল c1
সাজাই লেখা আর কি, e to the power t by 100 আর c1 e to the power t by 100. That implies x equals to c1 e to the power t by 100 1 plus c1 এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা দেখেন। আসলে ইন্টিগ্রেশনের পরে যা করছি এগুলো কিন্তু যোগ বিয়োগ, এই যোগ বিয়োগ না বুঝলে তো ঝামেলা। তারপর বলেন যদি না বুঝেন কোনো জায়গাটা, স্যার এই জায়গাটা বুঝি নাই, আমি বলবো। তাহলে দেখেন তো এক্স ইজ এ ফাংশন অফ টি আকারে আসছে কিনা। ডান দিকে টি ছাড়া অন্য কোনো ভেরিয়েবল কি আছে? না স্যার। কিন্তু এখানে একটা জিনিস অজানা, সেটা কোনটা বলেন তো? c1 c1 কনস্ট্যান্টের ভ্যালুটা আমরা জানি না, সেই জন্য কিন্তু একটা ভ্যালু দেওয়া ছিল কোশ্চেনে, একটা ইনিশিয়াল কন্ডিশন দেওয়া ছিল না কোশ্চেনে। জি স্যার। আমরা যদি একটু নাম্বারিং করে নিই, দিস ইজ ইকুয়েশন 1, কোশ্চেনে একটা কন্ডিশন দেওয়া ছিল যে when t equals to 1980 then x equals to 10 to the power 5 10 to the power 5, 1 লাখ। এই দুইটা ভ্যালু এখানে বসালে c1 এর ভ্যালু চলে আসবে না? যে এখানে বসানো যাবে কিনা, x এর জায়গাতে x এর ভ্যালু বসিয়ে দিই, t এর জায়গাতে t এর ভ্যালুটা বসিয়ে দিই, দেখি কি আসে। তাহলে x এর জায়গাতে বসাবো হচ্ছে কত, 10 to the power 5 c1 e to the power t by 100, t কত 1980, 1980 কে 100 দ্বারা ডিভাইড করলে 19.8 হয় কিনা? এই যে t এর জায়গাতে যদি 1980 বসান আর 100 দ্বারা ভাগ করেন 19.8 হবে না? জি স্যার। আচ্ছা 1 plus c1 এখানেও কি আসবে e to the power 19.8, কারণ যেহেতু t এর ভ্যালু 1980 100 দ্বারা ভাগ করলে 19.8। এখন এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে c1 এর ভ্যালুটা চলে আসবে, কারণ আগেরটা x যেভাবে নিয়ে আসছিলাম এভাবেই আনবো। এখন যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি দেখেন এভাবে আর গুণ হবে না, তাহলে 1 এর সাথে 10 to the power 5 গুণ করলে কি থাকে, 10 to the power 5 এ থাকে, প্লাস c1 তো কনস্ট্যান্ট রেখে দিলাম। দেখেন এই 10 to the power 5 কি তার সাথে গুণ হবে না? তাহলে 10 to the power 5 into 10 to the power -6 গুণ করলে কি 10 to the power -1 কিনা? 10 to the power -1 যে কথা 1/10 নিশ্চয়ই কি কথা, দেখেন তো বুঝেন কিনা। এই 10 to the power 5 দ্বারা যখন এইটাকে গুণ করব তখন এখানে আসবে কি 10 to the power -1, বাকি দুটো তো রয়ে গেল c1 আর এটা রেখে দিলাম। 10 to the power -1 যে কথা 1/10 একই কথা, which equals to c1 e to the power 19.8। এখন যেহেতু আমরা c1 এর ভ্যালু বের করতে চাই, তাহলে c1 গুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 10 to the power 5 জাস্ট রেখে দিলাম, আর এটা তো ডান দিকে আছে c1 to the power 19.8। এই অংশটা ডান দিকে চলে আসলে কি মাইনাস হয়ে যাবে না? এই অংশটা এটা আছে প্লাসের লেফট হ্যান্ড সাইডে, রাইট হ্যান্ড সাইডে গেলে সেটা হচ্ছে মাইনাসের, তাহলে 1/10 c1 into the power 19. ওকে, এখন এই যে পুরো অংশটাকে যদি আমরা বাম দিকে নিয়ে আসি, বাম দিকে লিখি আর কি, আছে কোথায় ডান দিকে, আমরা বাম দিকে লিখবো। তাহলে দেখো তো c1 into the power 19.8 কি দুইটার মধ্যে আছে কিনা, এই যে এখানে এখানে দুইটার মধ্যে আছে কিনা? জি স্যার। তাহলে যদি আমরা কমন নিয়ে নিই c1 into the power 19.8, তাহলে প্রথমটাতে কি থাকবে 1 মাইনাস এখানে থাকবে 1/10 আর 10 to the power 5, c1 into the power 19.8। এখান থেকে 10 যদি লসাগু নেই, দেখেন তো 10 লসাগু নেন, তাহলে 10 - 1 মানে কি 9/10 আসবে কিনা দেখেন তো, 1 - 1/10 মানে কি 9/10 কিনা? 1 থেকে 1/10 সাবট্রাক্ট করলে 9/10 হয় কিনা? জি স্যার। আপনাদের কি ঘুম চলে আসলো নাকি আমি জানি না, নাকি বুঝতে পারছেন না, মানে আমাকে তো বলতে হবে। স্যার বারবার মাইক্রোফোনের বাটনে মাউস দিয়ে ক্লিক করা লাগে। জি স্যার, এটা ও সেজন্য কথা বলে নাকি সবাই নাকি? জি স্যার। তাহলে c1 সমান যদি আমরা বের করতে চাই, দেখেন এখানে
C1 সমান বের করতে চাও মানে কি এই পুরো টার্ম গুলাকে কোন দিকে নিয়ে আসতে হবে? ডান দিকে। আচ্ছা যদি ডান দিকে আনি আমরা, জাস্ট একটু আমি ক্যালকুলেশনটা একটু মুখে মুখে হচ্ছে, এখানে আছে 9/10, ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে? সে 10/9। 10/9। আচ্ছা তাহলে আমি ভেঙে বলি, থাক বোঝানোর স্বার্থে 10/9, আর এখানে সে e⁻19.8, সে ডান দিকে চলে আসলে কি e⁻−19.8 হবে কিনা বলুন তো? জি স্যার। ভাগাকারে আসবে, উপরে চলে আসলে সেক্ষেত্রে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? তাহলে দেখেন এই জিনিসটা কি এরকম আসতেছে কিনা, যে 1/9, এই 1/9টাকে রেখে দিলাম, 10⁵ into 10 মানে কি 10⁶ কিনা? হ্যাঁ জি স্যার। যে 10⁵ এর সাথে আরেকটা 10 গুণ করলে কি 10⁶ হয় না? তাহলে এই হচ্ছে আমার C1 এর ভ্যালু। তাহলে এই C1 এর ভ্যালুটা কোথায় বসাতে হবে আমার? ইকুয়েশন 1 যেটা পেয়েছি আমরা, এই যে ইকুয়েশন 1 যেটা, এই যে এখানে C1 এর জায়গাতে C1 এর ভ্যালুটা আমরা বসিয়ে দিব। তো আমি আমার সুবিধার্থে, অঙ্কের সুবিধার্থেই আমি ওই ইকুয়েশন 1টাকে একটু এখানে আবার লিখছি, হ্যাঁ, যদি ভ্যালুটা বসাইতে যেন সুবিধা হয়। ইকুয়েশন 1টা মানে এরকম ছিল যে x = C1 e⁻t/100 1 plus C1 10⁶, 10⁶ না -6 ছিল দেখেন তো? -6 স্যার। -6 e⁻t/100, এটা ছিল না ইকুয়েশন 1টা? জি স্যার। তাহলে এই ইকুয়েশনে কি বসাবো আমরা? C1 এর ভ্যালুটা শুধু বসাবো। তাহলে C1 দেখেন এখানেও আছে, এখানেও যেখানে আছে হুবহু ভ্যালুটা বসিয়ে দিই আমরা। C1 এর যে ভ্যালু পেয়েছি সেটাই বসিয়ে দিই। তারপর হচ্ছে e⁻−19.8, C1 এর ভ্যালু বসালাম, আর সাথে আছে e⁻t/100, সিমিলার নিচেও সেম কাজ করব, 1/9 C1 10⁶ 19.8 -19.8, C1 এর ভ্যালু বসানো হলো, বাকিটা লিখে দিলাম 10⁻⁻6 e⁻t/, দেখেন বুঝেন কিনা? আমি কিছুই করি নাই, জাস্ট C1 যেখানে আছে, যে C1 আছে, C1 এর যদি যেই ভ্যালু বেজে এক্স্যাক্টলি ভ্যালুগুলো বসিয়ে দেব। ওকে, এখন আমার কাজ হবে জাস্ট এটাকে ক্যালকুলেশন করে একটা সিম্পলেস্ট হইতে না, এই জিনিসটা আনাটাই কষ্ট এই অঙ্কের। বাকিগুলো যে পরে যে দেখেছেন 1 2 3 আছে, ওগুলো কিছুই না, এগুলো জাস্ট এভাবেই চলে আসবে। এটা একটা এখন জাস্ট এটাকে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশনটা কিভাবে করব দেখেন, আমরা চাইলে উপরে যে অংশটা আছে, হ্যাঁ, উপরের অংশটাকে দেখেন তো চাইলে এভাবে রিরাইট করতে পারবো কিনা, যে 1/9 তো রেখে দিলাম, 10⁶টাকেও রেখে দিলাম, এই e⁻−19.8 ইন্টু e⁻t/100 এটাকে একসাথে লিখলে এরকম লেখা যাবে কিনা? t/100 -19 লেখা যাবে কি? কারণ পাওয়ার কি হয়, যোগ হয় না? জি স্যার। এই পাওয়ার কি যোগ হয় কিনা? দুইটাই তো এক্সপোনেনশিয়াল। এটা কি এই পাওয়ার গুলো কি যোগ হবে না দুইটাই এর ক্ষেত্রে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, আর নিচে যেমন দেখেন, নিচে যেগুলো আছে এখানে কি 9 ভগ্নাংশ আকারে আছে কিনা? এই পুরোটা ক্ষেত্রে 9 কে ভাগ আকারে আছে নিশ্চয়ই। জি স্যার। তাহলে এই 9টাকে যদি লসাগু নিয়ে নিই আমরা, তাহলে এই 1 এর সাথে 9 গুণ করলে কি হয়? 9 প্লাস এখানে দেখেন তো কি থাকে, 10⁶ ইন্টু 10⁻⁻6 মানে কি 10⁻0 কিনা? এই যে এটা আর এটা কি ক্যান্সেল হয়ে যাবে কিনা দেখেন তো? জি স্যার। জি স্যার। থাকবে কি e⁻−19.8 ইন্টু e⁻t/100। তো যেহেতু গুণ আকার আছে, তাহলে পাওয়ার গুলো কি হওয়া উচিত? যোগ হওয়া উচিত কিনা? এই x⁴a ইন্টু x⁴b মানে কি x⁴a প্লাস b কেন বলো? জি স্যার। তাহলে এখানে এরকম হবে না কেন? দুটো তো হবে স্যার। তাহলে এখন দেখেন উপরের অংশে ভগ্নাংশ আকারে 9 আছে কিনা দেখেন তো? এই যে এই উপরের অংশে ভগ্নাংশ আকারে, আবার নিচের অংশ কি আছে ভগ্নাংশ আকারে? 9 আছে। তাহলে চাইলে 9 কে আমরা অ্যাভয়েড করতে পারবো কিনা এখানে? তাহলে x সমান এরকম লেখা যাবে কিনা দেখেন তো? উপরে থাকবে
10 to the power 6 e to the power t by 100 minus 19.8, নিচে থাকবে হচ্ছে 9 plus e to the power t by 100 minus 19.8, এটা থাকবে না? কারণ এই যে এই 9 আর এই 9 তো ভেনিশ। আমরা জানি ভগ্নাংশ আকারে যদি হরলব থাকে নিচে বা উপরে সিমিলার টার্ম থাকলে চাইলে অ্যাভয়েড করা যায়। এখন আমরা যদি একটা কাজ করতে চাই, যেমন দেখেন এখানে যে টার্মটা আছে এখানেও সেম টার্ম আছে, আছে না? এখন যদি আমরা একটা কাজ করি, এই লাইনটা কি হর এবং লবকে যদি আমরা e to the power t by 100 minus 19.8 দ্বারা যদি ভাগ করে দিই, এই টার্মটা দ্বারা যদি হর এবং লবকে ভাগ করি, তাহলে উপরে কি থাকবে আলটিমেটলি শুধুমাত্র? আচ্ছা আমি একটু সাইড নোট দিয়ে নিই, এভাবে বলা থেকে ওইটাই ভালো। Dividing the numerator and denominator by e to the power t by 100 minus, এটা মানে হচ্ছে কি হর এবং লবকে আমরা এটা দ্বারা ভাগ করছি। তাহলে ভাগ করলে দেখেন উপরের অংশকে ভাগ করলে থাকবে কি শুধুমাত্র 10 to the power 6, তাই না? এটা থাকবে কি ভাগ করলে এটা তো ক্যান্সেল হয়ে যাবে। আবার নিচের অংশকে যখন ভাগ করব, 9 কে যদি ভাগ করি, দেখেন আমি একটু রাফে দেখাই, 9 কে যদি ভাগ করি প্রথমে, যে 9 ডিভাইডেড বাই e to the power t by 100 minus 19.8, এটা যে কথা 9 into e to the power 19.8 minus t by 100 এক কথা কিনা দেখেন তো। কারণ এই পাওয়ারটা এটা জি স্যার, একই কথা। মাইনাস হয়ে গিয়ে এটা প্লাসের হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাসের, তাই না? চেঞ্জ হয়ে যাবে, সাইনটা চেঞ্জ হয়ে যাবে। তখন আসবে হচ্ছে এরকম, যেটা হবে 9 e to the power 19.8 minus t by 100 প্লাস, তাকে যখন এই টার্ম দ্বারাই ভাগ করবো তাহলে থাকবে কি 1 থাকবে না এখানে? এই জিনিসটা দ্বারাই তো ভাগ করছি, জি জি স্যার। স্যার 1 থাকবে। জি স্যার সামনের দিকে ইয়ে করতে হবে, বুঝছেন? আপনাদের ক্লাস নিতে গেলে যে ভিডিও অন করে ক্লাস করা। So 10 to the power 6, এইটাই জাস্ট আমি একটু সুন্দর করে লেখা, 1টাকে সামনে নিয়ে আসা। So this is our x which is a function of t. এই প্রথম অংশের আনসার হচ্ছে এটা। তো এই জিনিসটা করাটাই, এই অঙ্কের 80% কাজ কিন্তু আমরা করে ফেলছি, 80%। কারণ এটার উপর ভিত্তি করে তো বাকি তিনটার আনসার আসবে, তাই না? এটার উপর ভিত্তি করি, অন্য কোনো ইকুয়েশন কিন্তু দাঁড় করাতে হবে না, জাস্ট এটার উপর ভিত্তি করে এখন আমরা ভ্যালু করে বের করে ফেলবো। কোশ্চেন 1-এ ছিল যে 2020 সালে 2020 তে পপুলেশন কত হবে। কোশ্চেন 1, দ্যাট মিন্স when t equals to 2020 then x equals to what, এই না? এটা বের করতে হবে কোশ্চেন 1-এ। তাহলে x equals to t এর জায়গাতে তাহলে আমরা কত বসাবো? 2020। তাহলে আপনি দেখেন 10 to the power 6 1 plus 9 into e to the power, যেমন দেখেন t এর জায়গাতে যদি 2020 বসান, হ্যাঁ দেখেন তো কত আসে। 2020 কে 100 দ্বারা ভাগ করলে কত আসে? 20.2, তাই না? তাহলে 19.8 minus 20.2 কত হয়? 19.8 minus 20.2 0.4 minus 0.4 minus 0.4 না? জি স্যার আচ্ছা, যদি মাইনাস 0.4 হয় তাহলে এখন এটাকে ক্যালকুলেশন করা যাবে, ক্যালকুলেটর চাপান না একটু, ক্যালকুলেটর কাছে আছে কত হয়? ক্যালকুলেটর তো এই ভ্যালু তো বের করা সম্ভব নাকি? সরি 1.67 আপনি check। আমি আপনার কথা শুনতে পাচ্ছি না স্পষ্ট। 1.67 কি 1.67? এই সম্পূর্ণটা রেজাল্ট? নিচে শুধু নিচে। ওর নিচে শুধু হচ্ছে 1.67, এই অংশটা, তাই না? জি স্যার।
তাহলে 10 টু দি পাওয়ার 5 কে 1.67 দ্বারা ভাগ করেন না, 10 টু দি পাওয়ার 6 কে 598687 আপনারা ক্যালকুলেশন ভুল করেছেন, স্যার এটা তো আসে না। ক্যালকুলেশন ভুল করেছেন আপনি। নিশ্চিত না? আমি নিশ্চিত আর আচ্ছা কি। 9 দ্বারা মাল্টিপ্লাই করি নাই। ও 9 দ্বারা করেন না আপনি, তাহলে কিভাবে হবে? স্যার 14,22,007 আসছে, মানে জি না, 142207। this is also wrong. 9.65 10 to the power 6. 9.65. স্যার 1,42,189 1,42,189। 190। This is the answer. বাকি যারা করছেন দেখেন ক্যালকুলেটর চাপা ইয়াতে হয়তো ভুল করেছেন। যে যদি এভাবে যদি চলতে থাকে, দেখেন 1980 সালে যদি জনসংখ্যা 1 লাখ হয়, তাহলে 2020 সালে এসে ওই সিটির পপুলেশন হবে কত? 1,42,189। ওকে, দিস ইজ দ্য আনসার অফ দ্য কোশ্চেন 1। ক্যালকুলেটর একটু ভালো করে হিসাব করবেন। কোশ্চেন 2 তে বলা হচ্ছে যে 1980 এর জনসংখ্যার দ্বিগুণ কখন হবে? তাহলে 1980 এর জনসংখ্যার দ্বিগুণ 2 লাখ কখন হবে, তাই না? তার মানে x ইকুয়ালস টু দেওয়া আছে 2 লাখ। দ্যাট মিন্স আপনাকে বের করতে হবে t ইকুয়ালস টু what? 2 লাখ মানে তো 2 × 10 টু দি পাওয়ার 5, তাই না? 1 লাখ যদি 10 টু দি পাওয়ার 5 হয়, 2 লাখ মিন্স দিস। তাহলে t ইকুয়ালস টু what? তাহলে দেখেন আমার যে মূল ইকুয়েশন যেটা ছিল যে x ইকুয়ালস টু, এখানে আমি x এর জায়গাতে x এর ভ্যালু বসালাম, ইকুয়াল 10 টু দি পাওয়ার 6 1 প্লাস 9 ইনটু e টু দি পাওয়ার 19.8 মাইনাস t/100। এটা ছিল না আমার ইকুয়েশনটা? দেখেন তো আমার ইকুয়েশনটা কিন্তু এটাই ছিল, জি স্যার। জাস্ট x এর জায়গাতে আমি x এর ভ্যালুটা বসালাম। এখন এখান থেকে ক্যালকুলেশন গুলো t চলে আসবে। কিভাবে চলে আসবে দেখেন, একটু আমরা মুখে কিছু হিসাব করার চেষ্টা করব। এখানে 10 টু দি পাওয়ার 5 আছে আর এখানে কত আছে? উপরে 10 টু দি পাওয়ার 6। কাটাকাটি করলে উভয় দিকে এখানে কি থাকবে? একটা 10 থাকবে কিনা? হ্যাঁ, জি স্যার। তাহলে লেফট হ্যান্ড সাইডে আছে 2 আর এখানে আছে 10। এই 2 দ্বারাও যদি কেটে দেই 10 কে, তাহলে এখানে আলটিমেটলি থাকবে কত? একটা 5 আর এটা 1। এদিকে 1। আচ্ছা, তাহলে এখানে যদি 1 থাকে আর এখানে 5, আর গুণ করলে জিনিসটা কি এরকম আসবে কিনা দেখেন তো। আর 1 এর সাথে এটা গুণ করলে তো সে নিজেই থাকবে, ইকুয়ালস টু 5 হবে কিনা? জি স্যার। বুঝতে পেরেছেন কি? জি স্যার। আচ্ছা, সো আমরা যদি একটু সাইড চেঞ্জ করে নিই, 5 minus 1, এই যে 1 টা দিকে চলে আসলে কি মাইনাস 5 minus 1 means 4, right? So e to the power 19.8 minus t/100 which equals to 4/9, right? যে 9 ভাগ আকারে চলে আসবে এদিকে 4/9। তাহলে এক্সপোনেনশিয়াল কে সরানোর উপায় কি? যেহেতু আমরা t এর ভ্যালু বের করতে চাই, লন কে সরাতে গেলে এক্সপোনেনশিয়াল আনি, তাহলে এক্সপোনেনশিয়াল সরাতে গেলে কি আনতে হবে? লন নিশ্চয়ই। জি স্যার। আচ্ছা, তাহলে উভয় দিকে যদি লন আনি, লেফট হ্যান্ড সাইডে থাকবে শুধুমাত্র 19.8 মাইনাস t/100 আর ডান দিকে হবে কত? লন 4/9। এখন একটু ক্যালকুলেটর চাপেন, লন 4/9 এর ভ্যালু কত? as per I know this should be minus 0.81 maybe। দেখেন তো একটু। জি স্যার। তাহলে t/100 কে যদি আমরা, আচ্ছা এদিকে লিখে দিই, -0.81 আর এটার দিকে চলে গেল মাইনাস t/100 equals to minus 20.61। দেখেন তো যোগ করলে 20.61 এ আসে। t equal to 2061। হ্যাঁ, তাহলে উভয় দিক থেকে মাইনাস যদি বাদ দিয়ে দিই আমরা,
এবং টি সমান তাহলে এই 100 দ্বারা গুণ করতে হবে না এখানে, তাহলে কত আসে দেখেন তো 2061, দ্যাট মিনস 2061 সালে গিয়ে পপুলেশন হবে 2 লাখ। পপুলেশন 2 লাখ হবে কখন? 2061 সালে গিয়ে। Now the last question. T equals to infinity দেওয়া আছে, so x equals to what? তাহলে আমরা x equals to যে ইকুয়েশনটা সেটা একটু প্রথমে লিখে নিই একটু কষ্ট করে। 10 to the power 6 1 plus 9 e to the power 19.8 minus t by 100, এটা ছিল না ইকুয়েশনটা আমার ফাইনাল ইকুয়েশনটা এটাই। তাহলে এখানে t এর জায়গাতে কি বসাবো আমরা? মূলত ইনফিনিটি। তাহলে t এর জায়গাতে যদি ইনফিনিটি বসাই জিনিসটা কেমন দাঁড়াবে? উপরের ভ্যালু তো যা আছে তার রয়ে গেল 1 প্লাস 9 ইনটু, দেখেন t এর জায়গাতে যদি ইনফিনিটি বসাই, ইনফিনিটিকে 100 দ্বারা ডিভাইড করলে ইনফিনিটি কোনো কিছু যায় আসে? এই ইনফিনিটিকে 100 দ্বারা ডিভাইড করলে ইনফিনিটি থাকবে। তার সামনে একটা নেগেটিভ আছে, তাই না? দ্যাট মিন্স এটা মাইনাস ইনফিনিটি হয়ে গেছে অলরেডি, তাই না? তাহলে মাইনাস ইনফিনিটির সাথে যদি 19.8 যোগ করেন, কোনো তারতম্য হবে তার ভ্যালুতে? না স্যার, ইনফিনিটি স্যার। থাকবে। তাহলে থাকবে কি এখানে মূলত ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি। আর আমি জানি না আপনারা সেটা জানেন কিনা, ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি ভ্যালু অলওয়েজ 0। এটা অবশ্যই জানার কথা। ইনফাইনাইট ইন্টিগ্রাল যখন পড়িয়েছিলেন নিশ্চয়ই, যিনি পড়িয়েছেন, কারণ আমি যাদেরকে পড়িয়েছি সেকশনের যারা আছেন, আমি ক্লাস নিয়েছিলাম, তারা এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে স্যার আমি জানি না, আমি এটা শুনিই নেই কখনো। ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি ইজ অলওয়েজ 0, which equals to 0. ইনফাইনাইট ইন্টিগ্রাল পড়ানোর সময় অবশ্যই আমি আলোচনা করেছি, আর অন্যদেরকে যারা পড়িয়েছেন অবশ্যই আলোচনা করার কথা। তাহলে ই টু দ্য পাওয়ার মাইনাস ইনফিনিটি যদি 0 হয়, তাহলে এই টার্মটার কোনো অস্তিত্ব থাকবে কি? না স্যার। তাহলে থাকবে কত? নিচে থাকবে কত? 1। তাহলে আলটিমেটলি আনসার কত x আসবে? equal 10 to the power 6 into তাহলে 0. দেখেন ওই সিটির ম্যাক্সিমাম পপুলেশন তাহলে কত হতে পারে? 1 মিলিয়ন। t equals to infinity হলে পপুলেশন 10 to the power 6 আসা মানে কি বোঝায় এটা দ্বারা? যে ওই সিটির ক্যারিং ক্যাপাসিটিটাই হচ্ছে ম্যাক্সিমাম 1 মিলিয়ন, 10 লাখ। এর বেশি কখনো পপুলেশন ওই সিটিতে হবে না। তো যদিও আপনাদের মনে প্রশ্ন আসতে, এটা কিন্তু ম্যাথমেটিক্যালি ট্রু, বাট বাই লজিক্যালিও ট্রু, যে কোন সিটিতে যদি জনসংখ্যা তার ক্যারিং ক্যাপাসিটি কখনোই এক্সিড করে না। কারণ যদি করতে যায়, করার মুহূর্তেই ওইখানে প্যান্ডেমিক মানে কোন ধরনের মহামারী চলে আসতে পারে, খাদ্যাভাব দেখা দিতে পারে, তারপর অন্যান্য ডিজিজ যেগুলো আছে, অন্যান্য রোগ, ঠিক আছে? তো অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে। এটা হচ্ছে বাই লজিক বা বাই বিলিভও বলতে পারেন, আপনি বিশ্বাসের সহিত এটা বলতে পারেন। কারণ আমরা জানি একটা সংখ্যা যখন ক্রস করবে তখন সে ব্যালেন্স করে নেবে নেচার, তাই না? বলেন আজকের এই ক্লাস নিয়ে কার মধ্যে কি প্রশ্ন আছে? যদি প্রশ্ন থাকে আমাকে বলতে পারেন। স্যার পপুলেশন 10 to the power 6 হবে কত সালে? মানে এদিকে তো মানে ইনফিনিটি, যেটা আমরা এই অঙ্কটা সলভ করলাম, ইনফিনিটি তো কোনো নাম্বার না। এটা এটা হতে পারে 5000 বছর পরে, 50,000 বছর পরে হতে পারে। মানে এইটা দ্বারা বোঝানো হচ্ছে, ওই যে আমি এতক্ষণ এই কথাটাই বলছিলাম যে টি ইকুয়ালস টু ইনফিনিটি হলে পপুলেশন 10 লাখ মিন্স, এটা দ্বারা বোঝায় ওই সিটিতে সর্বোচ্চ 10 লাখ হবে, এর বেশি কখনোই হবে না। কি বলছি বুঝছেন? জি স্যার। 10 লাখ কখনো ক্রস করবে না। মানে ওই সিটির ক্যারিং ক্যাপাসিটি হচ্ছে 10 লাখ। এবং প্রত্যেকটা দেশেরই কিন্তু একটা না একটা ক্যারিং ক্যাপাসিটি আছে। কারণ আপনার আমার কি মনে হয় যে বাংলাদেশের জনসংখ্যা যেভাবে বাড়ছে, এক সময় হয়তো 500 কোটি হয়ে যাবে, এরকম অনেকেই বলে। আমি বলি সেটা কখনোই হবে না। কারণ বাংলাদেশের যদি ক্যারিং ক্যাপাসিটি যদি ধরে নেন যদি হয় যে 30 ক্রোড় বা 40 ক্রোড়, তাহলে নিশ্চিতভাবে 40 ক্রোড় কখনো ক্রস করবে না। ঠিক আছে? সো প্রশ্ন, আর কি প্রশ্ন আছে কারোর মধ্যে? যদি জানার থাকে, কি জিজ্ঞাসা থাকে বলতে পারেন। এখন